দীর্ঘ ১৭ বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ ৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন একই আদালত। নাইকো দুর্নীতি মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। এতে তাদের কানাডার কোম্পানি নাইকো সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা রায়ের আরো খবর রাখছেন সহকর্মী মহিম মিজান, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মহিম, মামলার সর্বশেষ খবরের জানানোর পাশাপাশি রায়ের সম্পর্কে আসলে কি জানতে পেরেছেন, কখন আসলে হতে পারে এই রায়? আসলে তানিয়া, মামলাটির রায় আমরা যতদূর জেনেছি যে বেলা ১১টা, অর্থাৎ এখন তো ১১টা অতিক্রম করে গেল। এই সময়ের মধ্যে আসলে মামলাটির রায় হবার কথা। রবিউল আলমের আদালত, আপনি যেটি বলছিলেন যে ঢাকা মহানগর দায়রা জজ আদালত, তো এখনো পর্যন্ত আমরা শুনিনি যে আসলে মামলার রায়ের যে সর্বশেষ অবস্থা কি, কারণ সম্ভবত আদালত এখনো পর্যন্ত সে রায়ের যে বিষয় সেটি এখনো পর্যন্ত হয়তো মামলার ফাইলটি ওঠেনি, হয়তো একটু পরে উঠবে, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত জানতে পারবো। আপনি ঠিকই বলেছেন যে ২০০৭ সালের ৯ ডিসেম্বর কিন্তু মামলাটি দায়ের করা হয় এবং আপনি যেটি জানিয়েছেন যে অভিযোগ ছিল দুদকের কর্মকর্তাদের, তখন অভিযোগ ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাইকোকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নাইকোর সঙ্গে চুক্তি করে এবং পরবর্তীতে তাদের দাবি ছিল তখন যে ১৩,৭৭৭ কোটি টাকা সরকার লোকসানের সম্মুখীন হয়। তো এই মামলাটি গত ১৭ বছর ধরে চলেছে। এই মামলাটির অন্যান্য আসামিরা রয়েছেন, আমি যদি এক এক করে নাম বলে, রয়েছেন যে গিয়াসউদ্দিন আল মামুন, ব্যবসায়ী, সাবেক জ্বালানি সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সচিব সিএম ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড বাপিক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক এবং নাইকো রিসোর্স লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে ময়নুল এবং কাশেম এর মধ্যে পলাতক রয়েছেন, যেটি এখনও পর্যন্ত উল্লেখ করা রয়েছে যে তারা এখনও পলাতক রয়েছেন। বাদ বাকি আসামিরা হয়তো আদালতে আসবেন এবং আদালতে তাদের সামনে হয়তো এই যে রায়টি নাইকো সংক্রান্ত যে দুর্নীতি মামলা, যেটি ২০০৭ সালে তৎকালীন যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় বেগম খালেদা জিয়া এবং তার অন্য যে সাবেক আমলা, তাদের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে, একটু পরে হয়তো রায়টা আমরা জানতে পারবো। রায় যখনই হবে তখন তা নিয়ে আপনাদের কাছে, আপনার মাধ্যমে দর্শকদের বাকি সব বিষয় জানাতে পারবো। নিশ্চয়ই মহিমিজান, আমরা তখন ফিরে আসবো আবারও আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ এখনকার মতো। দর্শক সহকর্মী মহিমিজান ছিলেন এতক্ষণ আমাদের সাথে। অবৈধ অস্ত্র আর বৈদেশিক মুদ্রা উদ্ধারে রাজধানী ধানমন্ডিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। র্যাবের নেতৃত্বে এই অভিযানে ছিল থানা পুলিশ, ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুদক ও এনএসআই। এলাকাবাসী জানায় বাসাটির মালিক জামালপুর ৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। মঙ্গলবার রাত ১১টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসাটি প্রথমে র্যাব ঘিরে ফেলে। পরে রাত ১১টার দিকে কিছু র্যাব সদস্য বাসায় প্রবেশ করলে শুরু হয় অভিযান। রাত ২টার দিকে অভিযান শেষ হয়। অভিযান শেষে দুদক জানায় যে তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় সেই রকম কোনো নমুনা পাওয়া যায়নি, তবে বাসাটির রুমগুলোর ছবি এবং আলামত সংগ্রহ করে রেখেছে দুদক। অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি, পাওয়া যায়নি কোনো অবৈধ অস্ত্র। অভিযোগটার বিষয়ে বিস্তারিত ওনারাই বলতে পারবেন। আর ইলিগাল আর্মস এবং কারেন্সি সংশ্লিষ্ট বিষয়ে আছে এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা সার্চ পরিচালনা। কার বাসায়? জনাব মির্জা আজমের বাসায়। যদি দুদকের তফসিলভুক্ত কোনো অপরাধ থেকে থাকে বা আলামত পাওয়া যায়, সেই জন্য আমরা আসছিলাম। আসলে আমরা এইভাবে যা পেয়েছি, আসলে ছবি তোলা হয়েছে, পরবর্তীতে এগুলো আমরা যাচাই বাছাই করে কমিশনকে অবহিত করবো। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। শিক্ষার্থীরা একই সাথে তাদের ওপর হামলার ঘটনায় ভিসি, প্রভিসি ও ছাত্র পরিচালককে ব্যর্থতা দায় স্বীকার করে ক্ষমা চাইতে বলেন। শিক্ষার্থীরা বলেন বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ করতে হবে। দাবি
দাবি পূরণ করা না পর্যন্ত সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কোনো ক্রমে হল খালি করা যাবে না বলেও জানান তারা। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে ভিসি প্রফেসর মোহাম্মদ মাসুমকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীদের একটি অংশ। তারা বলেন, ভিসি পদত্যাগ করছেন এমন ঘোষণা না আসা পর্যন্ত তিনি অবরুদ্ধ থাকবেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে কেন্দ্র করে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের। 4 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া শেষে থমথমে অবস্থায় বিরাজ করছে ক্যাম্পাসে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে কয়েকদিন ধরে চলা চাপা উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দুপুরে ছাত্রদলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে কুয়েট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সাধারণ শিক্ষার্থীদের দাবি, সংঘর্ষে ছাত্রদলের সাথে বহিরাগতরাও যোগ দিয়েছে। তবে ছাত্রদল বলছে, তৃতীয় পক্ষের ইন্ধনেই এমন ঘটনা। এ ঘটনায় কমপক্ষে 50 জন আহত হয়েছেন। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সন্ধ্যার পর ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। রাজু ভাস্কর্যে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যা 7টার পর থেকে রাজু ভাস্কর্য চত্বরে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কুয়েট ঘটনায় দ্রুত বিচার দাবি করে তারা। আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হইলেন না। তাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসিতে ভিডিও প্রদর্শন করা হবে। রাজু ভাস্কর্যে বৈষম্য বিরোধীদের সমাবেশ চলাকালেই রোকেয়া হলের সামনে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে শান্তিপূর্ণভাবেই সেখানে সমাবেশ করে তারা। একটি সংগঠন, গুপ্ত সংগঠন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিলের পাশ দিয়ে বিগত 2 দিন আগে আমাদের যে ছাত্র ভাইয়েরা বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফর্ম পূরণ করেছিল, তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সেই হামলা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাবেশের সময় সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকলকে সাথে নিয়ে চলা। সুমন তানভীর, 71, ঢাকা। এদিকে কুয়েটে হামলার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ এবং ছাত্র দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত 9:30টায় বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে সংলগ্ন স্মরণ চত্বরের সামনে অবস্থান করে ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতারা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেয় ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় দুপক্ষই পাল্টাপাল্টি স্লোগান দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। পরে প্রক্টোরিয়াল বডির সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়। সারা দেশে নড়বড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাড়ছে বিভিন্ন অপরাধ। সর্বশেষ জানুয়ারি মাসে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো অপরাধের ঘটনা বেড়েছে আগের 4 মাসের তুলনায়। তবে কমেছে দাঙ্গা, পুলিশের উপর হামলার মতো ঘটনা। পুলিশ সদর দপ্তরের দেয়া সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। মোহন ইসলামের প্রতিবেদন। বেপরোয়া গতির মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দিলে এর প্রতিবাদ করেন এক দম্পতি। আর এ কারণেই তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মোটরসাইকেলের 2 আরোহী। সোমবার রাতে রাজধানীর উত্তরায় এই ঘটনা ঘটে। রাজধানীর দক্ষিণখানে 16 জানুয়ারি নিখোঁজ হয় এক কিশোরী। পরে জানা যায় তাকে অপহরণের পর ধর্ষণ করে 5 যুবক। পরে তাকে হত্যা করে ফেলে দেয় হাতির ঝিলে। এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্য মতেই গতকাল সকালবেলায় হাতিরঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি। রাজধানী সহ সারা দেশেই হত্যা, চুরি, ডাকাতি, হামলার মতো ঘটনা ঘটছে অহরহ। পুলিশ সদর দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী
গেল জানুয়ারি মাসে হত্যার শিকার হয়েছেন 294 জন, যা সেপ্টেম্বরে ছিল 283, অক্টোবরে 249, নভেম্বরে 211 ও ডিসেম্বরে 204টি হত্যাকাণ্ড ঘটেছে। যাতে দেখা যায় আগের 4 মাসের তুলনায় জানুয়ারি মাসে হত্যার সংখ্যা বেড়েছে। সদর দপ্তরের তথ্য বলছে, জানুয়ারি মাসে বেড়েছে ডাকাতি, চুরি, ছিনতাই ও অপহরণ। প্রেক্ষাপট বিবেচনা করে যেভাবে বিশ্লেষকরা বলছেন, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধ বেশি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি আছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর এই কাজের যে কাজ, সেই কাজের সহায়ক শক্তি হিসাবে নাগরিক সমাজ কিংবা আমার রাজনৈতিক দলগুলো কাজ করবে। তো সেখানেও যখন একটা ঘাটতি দেখা যায়, সেখানেও যখন আধিপত্য কিংবা নিজেদের নিয়ন্ত্রণের প্রশ্নে এই প্রসঙ্গগুলো তৈরি হয় বা একটা অস্থিরতা তৈরি হয়, অথবা যে যেভাবে পারে সেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, সেখানে খুন থেকে শুরু করে অন্যান্য অপরাধগুলো হবে। এমন প্রেক্ষাপটে নাগরিকদের আরও সচেতন থাকার পরামর্শ এই বিশ্লেষকের। সমাজ বাস্তবতা মোহন ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশ সরকারের প্রস্তাব পেলে তিস্তা মহাপরিকল্পনার অর্থায়ন নিশ্চিত করে কাজ শুরু করতে প্রস্তুত চীন। দেশটির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের মানুষের স্বার্থেই তিস্তা প্রকল্পের কাজ দ্রুত শুরু হওয়া উচিত। বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমের জন্য শুভকামনা জানালেও এটিকে অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি চীন সফর করেছেন। এই সফর নিয়েই ঢাকায় চীনা দূতাবাসের এই সংবাদ সম্মেলন। রাষ্ট্রদূত ইয়াওয়েন জানালেন, এই সফরের পর আগামী মে মাসে বাংলাদেশ থেকে আম কাঁঠাল আমদানি শুরু করবে চীন। এছাড়া অন্তত 30টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে চুক্তিবদ্ধ হয়েছে বলেও জানান তিনি। তিস্তার 2 তীর ঘিরে প্রস্তাবিত মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিস্তা প্রকল্প নিয়ে বিগত শেখ হাসিনা সরকারের সময় কথা হয়েছিল। আমাদের টিম তিস্তা এলাকা পরিদর্শনও করেছে। প্রকল্পের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা আছে। এরপর সে সময়কার সরকার, এমনকি বর্তমান সরকার আমাদের তিস্তা প্রকল্প নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ প্রস্তাব দিলে চীন এখনও তিস্তা প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করে এটি বাস্তবায়নে সহায়তা করবে। আমাদের সরকার প্রস্তুত আছে, প্রকল্পের জন্য অর্থও প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিলেই আমরা তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু করব। এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের জন্য শুভকামনা জানালেও এটিকে অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি দ্বিপাক্ষিক বিষয়, চীনের কোনো বিষয় নয়। সরকার বদল হলেও আমাদের সাথে বাংলাদেশের প্রকল্পগুলো চলছে। এছাড়াও বর্তমান সরকারের সাথে নতুন নতুন প্রকল্পের চুক্তি হয়েছে। বাংলাদেশের সরকার পরিবর্তন দেশটির অভ্যন্তরীণ ইস্যু, এমনকি চলমান সংস্কার ইস্যুটাকেও আমরা বাংলাদেশের নিজস্ব বিষয় হিসেবে দেখি। নুরনবী সরকার, ৭১, ঢাকা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে আজ নোয়াখালীতে সমাবেশ করবে বিএনপি। দুপুরে মাইজদি প্রধান সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর। তিনি জানান, দীর্ঘ 17 বছর বিএনপির জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। তারা চান জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক, যাতে করে দেশের গণতন্ত্র টেকসই থাকে। সেই প্রত্যাশা নিয়ে এই সমাবেশ। সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, সমাবেশের সর্বশেষ খবর জানাবেন, প্রস্তুতিও কেমন এবং সেখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন কিনা? হ্যাঁ তানিয়া, আপনি জানেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোয়াখালীতে সবচেয়ে বড় যে আজকে সমাবেশ বিএনপির উদ্যোগ হচ্ছে, সেটি দুপুর 3টা নাগাদ শুরু হবে।
তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই সমাবেশটি হচ্ছে কিন্তু জনগণের ভোগান্তির কথা চিন্তা করে, তারা যেন ভোগান্তি না হয় সেই জন্য এই সমাবেশটি হচ্ছে নোয়াখালী জেলা 10 কোটির সামনে যে একটি বিশাল সড়ক রয়েছে এবং আশেপাশে যে খালি জায়গা রয়েছে মূলত সেখানে সমাবেশটি করা হচ্ছে এবং এতে প্রায় 10 লক্ষ লোকের মতন সমাগম হবে। আমরা যতটুকু জানি এখানে 9টি উপজেলা থেকে হয়তো আর কিছুক্ষণ নাগাদ পরে এখানকার লোকজন সমাবেশ হবে। এই সমাবেশ স্থলে আপনি জানেন যে এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু প্রধান বক্তা এবং সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, ব্যারিস্টার এ.এম. মাহমুদ্দিন ফুকন সহ বিএনপির একেবারে নোয়াখালী যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন প্রত্যেকে এই সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এখন সমাবেশ স্থলে আমি রয়েছি, আমার সাথে এই যে আজকে ফ্যাসিস্ট সরকার পতনের পর উন্মুক্ত পরিবেশে কোনো বাধা বিপত্তি ছাড়া যে ভয় এবং শঙ্কা ছিল আগে সেটি উপেক্ষা করে এখানকার যে সমাবেশ হবে সেই সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আমার সাথে এখন কথা বলবেন এই বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং একজন আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। আমি ওনাকে জানতে চাইবো যে আজকে এখানে সমাবেশটা কিরকম হবে বা প্রস্তুতি কেমন রয়েছে আপনাদের? ধন্যবাদ। আমরা আসলে প্রথম ফ্যাসিস্টের পতনের পরে উন্মুক্ত পরিবেশে আজকে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় জনসমাবেশের অংশ হিসেবে আজকে আমরা নোয়াখালীতে এই সমাবেশের আয়োজন করেছি। আমরা আশা করছি এই সমাবেশ হবে নোয়াখালীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি জনসম্পৃক্ত একটি সভা। এই সভার জন্য আমরা আমাদের নেতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে প্রচারণা থেকে শুরু করে আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা আশা করছি আমরা দুপুর 3টায় আমরা আমাদের সভা আরম্ভ করব। আমাদের অতিথিরা ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা সর্বত প্রস্তুত এবং আমরা চাইব যে অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে আমাদের এই সভা শেষ করার জন্য। সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জাতীয় নির্বাচনের দাবিতে আজকে আমাদের কেন্দ্র ঘোষিত এই সভা অনুষ্ঠিত হবে। আমরা আপনাদেরকে ধন্যবাদ। তানিয়া, আপনি শুনতে পাচ্ছেন যে এখানে সর্বশেষ প্রস্তুতি ইতিমধ্যে যারা অতিথি তারা এসে উপস্থিত হয়েছে। রহমান মিজান, অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরবো নিশ্চয়ই সমাবেশের খবর জানবার জন্য আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী মিজানুর রহমান মিজান ছিলেন এতক্ষণ আমাদের সাথে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, এখন সকাল থেকে পরিস্থিতি কেমন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং যেহেতু পাল্টাপাল্টি নানা ধরনের কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তাদের আজকে কোনো কর্মসূচি আছে কিনা বা তাদের আসলে ক্যাম্পাসে উপস্থিতি দেখতে পাচ্ছেন কিনা? দর্শক, আমাদের সহকর্মীর সাথে আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি, নিশ্চয়ই ফিরবো আমরা। জাতীয় ক্যান্সার হাসপাতালের 6টি রেডিওথেরাপি মেশিনের সবগুলোই বিকল হয়ে পড়েছে। সর্বশেষ যে 2টি মেশিন দিয়ে রোগীদের চিকিৎসা চলতো গেল 2 মাস ধরে সেগুলো বিকল। এতে ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা। মেশিনগুলোর সরবরাহকারী ও সার্ভিস ওয়ারেন্টিদাতা প্রতিষ্ঠান ভারতের। গেল 2 মাসে দফায় দফায় যোগাযোগ করেও ভারতীয় প্রতিষ্ঠানের কোনো সাড়া পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ডলার মেহেদি হাসান। জাতীয় ক্যান্সার হাসপাতাল রেডিওথেরাপি ইউনিট। রেডিওথেরাপি নিতে এখানে রোগী আসেন দেশের বিভিন্ন জেলা থেকে। ক্যান্সার কোষ চিরতরে ধ্বংস করা যায় রেডিওথেরাপির মাধ্যমে, কিন্তু হাসপাতালে থাকা 6টি মেশিনের সবগুলোই নষ্ট। তাই বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা।
জাতীয় ক্যান্সার হাসপাতাল রেডিওথেরাপি ইউনিটের সবশেষ থাকা দুটি মেশিনও অকেজ হওয়ায় বন্ধ আছে রোগীদের থেরাপি। হাসপাতালের পরিচালক বলছেন একটি থেরাপি মেশিনের কার্যকারিতার মেয়াদ 10 বছর, কিন্তু হাসপাতালের বেশিরভাগ মেশিনই 16 বছর ধরে চলেছে। তাই কবে এসব মেশিন সচল হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে মার্চের প্রথম সপ্তাহ নাগাদ দুটি মেশিন সচল করার কথা জানান পরিচালক। আশা করছি মাসের ফার্স্টে লাইন আছে L4 বলে আমরা এটা চালু করতে পারবো। আর যেটা নতুন মেশিন আমাদের উদ্বোধন হয়ে গেছে অলরেডি, সেটাও ওই ওয়ালটা করলেই আমরা পাই, ওটা রেডি একদম। ইলেকট্রিকটা যেটা আনছে সেটাও আমাদের সফটওয়্যার কাজ প্রায় শেষ পর্যায়ে, আমাদের শুধু সার্ভে বাকি আছে। জাতীয় ক্যান্সার হাসপাতাল রেডিওথেরাপি মেশিনগুলোর সরবরাহকারী ও সার্ভিস ওয়ারেন্টি দাতা প্রতিষ্ঠান ভারতের। জুলাই অভ্যুত্থানের পর দেশটির সাথে সম্পর্কের অবনতি হওয়ায় অতীতের শর্ত মানতে চাইছে না ভারতীয় প্রতিষ্ঠান, তাই মেশিনগুলোর চালুর উদ্যোগ নেওয়া যাচ্ছে না। 2 মাসের পার হয়ে গেছে, কিন্তু এখন আমরা ঠিক করতে পারছি না, কারণ ওদের যে বড় অফিস ইন্ডিয়াতে, এবং এই গত 15 দিন আগে ইঞ্জিনিয়ার সাহেব গেছেন, তারপরে আসেন। আমি চিঠি 5টা দিয়েছি এই জন্য, যাতে অফিসিয়াল আমরা এমনি ফোন করি আমি তো যে লোকাল যে জিএম তাকে বলি, কিন্তু চিঠিও দিয়েছি যাতে আমরা পরে অ্যাকশন নিতে পারি, কারণ ওরা কিন্তু আমাদের কাছে বিভিন্নভাবে ধরা আছে। 5 আগস্টের পরে তারাও দেখায় দেয় যে আমরা ভিসা কিন্তু সমস্যা না। আমরা যেমন গতবার ইঞ্জিনিয়ার সময় ভিসা পাচ্ছি না, আমরা নিজে আমি পার্সোনাল উদ্যোগে মন্ত্রণালয়ে আমাদের উপদেষ্টা ম্যাডাম এবং সচিব স্যার উদ্যোগ নিয়েছেন, নিয়ে তাদের কিন্তু একদিনে ভিসা করে দিচ্ছে, কিন্তু ওরা আসলে ইচ্ছা করেই বা কোনোভাবে এটা আমরা সাপোর্ট পাচ্ছি না, এটা বলা যায়। চুক্তি অনুযায়ী ওয়ারেন্টি বা মেরামতের শর্ত না মানলে ভারতীয় প্রতিষ্ঠান জরিমানা দিতে বাধ্য থাকবে বলেও জানান তিনি। হয়ে গেছে, আরও 3টা মেশিন কিনা যায়। মেহেদি হাসান, 71, ঢাকা। ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন প্রচেষ্টা চালাতে রাজি হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত 4 ঘন্টার বৈঠকের পর কথা জানান মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র বলছে 3 বছরের যুদ্ধ বন্ধে সব পক্ষকেই ছাড় দিতে হবে, তবে যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্তি মানবে না রাশিয়া। এদিকে শান্তি আলোচনায় যে কোনো ভুল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আলোচনা আছেন মাহফুজুর রহমান। ইউক্রেনকে ছাড়াই চলমান যুদ্ধ বন্ধে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে রুশ মার্কিন আলোচনা। মঙ্গলবার রাজধানী রিয়াদের টানা 4 ঘন্টা ইউক্রেন এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে কথা বলেছেন দুই দেশের নেতারা। যুক্তরাষ্ট্র বলছে সংঘাত বন্ধের দীর্ঘ যাত্রায় সব ধরনের প্রচেষ্টা জারি রাখতে একমত হয়েছে তারা। এজন্য উভয় পক্ষই উচ্চ পর্যায়ের দল গঠন করে একটি টেকসই সমাধানের পথ খুঁজতে কাজ করবে। যে কোনো সংঘাতের অবসান ঘটাতে হলে সব পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। সেগুলো কি হবে সেটি আমরা আগে থেকে নির্ধারণ করব না। এই আলোচনা একটি দীর্ঘ এবং কঠিন যাত্রার প্রথম পদক্ষেপ। ইউরোপীয় ইউনিয়নকে এক পর্যায়ে আলোচনার টেবিলে থাকতে হবে, তবে এখানে মূল বিষয় হলো আমাদের লক্ষ্য কি হবে তা নিয়ে একমত হয়েছি। রাশিয়া বলছে নির্ধারিত বিষয়ের উপর গঠনমূলক আলোচনা হয়েছে। দুদেশের রাষ্ট্রদূতদের পুনর্বহল সহ 3টি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছেন তারা। তবে ইউক্রেনকে নেটোয় অন্তর্ভুক্তি মস্কোর জন্য সরাসরি হুমকি বলে মনে করছে তারা। আমাদের মধ্যে খুবই কার্যকর এবং গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা একে অপরের কথাও শুনেছি। আমার মনে হয়েছে যুক্তরাষ্ট্র আমাদের অবস্থান সম্পর্কে আরও সচেতন হয়ে উঠেছে। তবে ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত। দর্শক, এই মুহূর্তে চলে যেতে চাই আদালতে। সেখানে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে খালাস দিয়েছে আদালত। সেই বিষয়ে এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন সেখানকার আইনজীবীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। বিভিন্ন আদালতে, বকশীবাজার অস্থায়ী আদালতে, জেলখানার বিশেষ আদালতে এবং সর্বশেষ এই আদালতে আমরা আইনি সংগ্রাম আমরা পরিচালনা করেছি। আপনারা জেনে থাকবেন, সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মামলাটির জেরা এবং এই মামলাটি পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এবং আমি আমাদের একটি আইনজীবী টিম সহ এই মামলাটি আমি পরিচালনা করেছি, এবং আজকে রায়ের মধ্য দিয়ে এই মামলাটির কাছ থেকে আমরা দায়িত্ব শেষ হয়েছে। সেই কারণে আমি প্রথমে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই মামলার মধ্যে আইনি পরিচালনার মধ্যে যারা যারা আমরা ছিলাম, আপনাদের সামনে তাদের নামগুলি প্রকাশ করা দরকার। আমি বলছি, সবটাই বলছি। সেখানে আমাদের সাথে আমাদের জাকির হোসেন ভুইয়া,
জাহিদুল ইসলাম কোয়েল, সাব্বির, আমাদের হান্নান ভুঁইয়া, জিয়াউদ্দিন জিয়া সবাই ছিলেন। আমাদের এই মামলার মধ্যে যারা মনিটর করতেন, যারা আমাদেরকে করতেন, এর মধ্যে আমাদের জনাব মাসুদ আহমেদ তালুকদার, জনাব কায়সার কামাল, জনাব আহমেদ আজম, তারা সবাই এই কেসটি তারা সিনিয়র আইনজীবী হিসেবে তারা আমাদেরকে মনিটর করতেন। আমি এবং আব্দুল খালেক মিলন সহ আমাদের মহিউদ্দিন সাহেব, নুরুজ্জামান সহ সবাই আমাদের এই মামলার মধ্যে ছিলেন। আমি এই মামলাটির একটু সারসংক্ষেপ আপনাদের কাছে বলি। 1998 সালে তৎকালীন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের সময়ে কানাডিয়ান কোম্পানি নাইকো একটি অযাচিত প্রস্তাব দিয়েছিল যে তারা আমাদের দেশের পরিত্যক্ত তেল গ্যাস কোম্পানিগুলো তারা এই অনুসন্ধান করতে চান। 1998 সালে তৎকালীন শেখ হাসিনা সরকার প্রথমে সেটি রিফিউজ করেন। পরবর্তীতে একই মাসে আবার অযাচিতভাবে এই কানাডিয়ান কোম্পানি শেখ হাসিনা সরকারের কাছে আবার প্রস্তাব দেন। তৎকালীন জ্বালানি মন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তার উপদেষ্টা ছিলেন ডক্টর তৌফিক এলাহি চৌধুরী। তারা প্রথমে রিফিউজ করলেও পরবর্তী 1 মাসের মাথায় আবার এই একই কোম্পানিকে ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া তাদেরকে আবার কাজের অনুমতি দেয় এবং তার অনুমতি নিয়ে 1999 সালে তাদেরকে এই কাজের সম্পূর্ণরূপে অফিসিয়ালি অনুমোদন দেন। 1999 সালের 23 আগস্ট 1999 সালে তারা প্রথমে সিদ্ধান্ত নিল শেখ হাসিনা সরকার যে তারা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করবে, কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তারা পরবর্তীতে তারা করলেন না করে সেখান থেকে সরে এসে তারা একটা ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং করলেন। এই ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের একটি ভিন্ন রূপ, এটা একটা চূড়ান্ত এগ্রিমেন্ট। সেইখানে বলা হলো যে এফইউতে বলা হলো যে তারা একটা জয়েন্ট স্টাডি বা যৌথ সমীক্ষা পরিচালনা করবেন, সেই সমীক্ষার পরে তারা যে বিয়েটা সাইন করবেন। এবং শেখ হাসিনা সরকারের আমলেই তারা যৌথভাবে একটি আমাদের দেশের একটা জিওলজিস্টের একটা এক্সপার্টাইজ কমিটি তারা কানাডার ক্যালগারিতে গেলেন, সেখানে তারা যৌথ সমীক্ষা করে এসে রিপোর্ট দিলেন। সেই রিপোর্টটি শেখ হাসিনা সরকার অনুমোদন দিলেন, গ্রহণ করলেন এবং বললেন যে বিয়েটা অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা ফাইনালাইজ করবার জন্য তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে যে বিয়েটা সাইন হয়। এই মামলায় যে ঘটনাগুলি ঘটেছে, সম্পূর্ণ ঘটনা ঘটেছে তৎকালীন শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। বিএনপি সরকার ক্ষমতায় আসলো 1/10/2001 সালে। এর আগে নাইকোর যে দুর্নীতি যা হয়েছিল সব শেখ হাসিনা সরকার আমলে হয়েছিল এবং সেখানে 2007 সালে তৎকালীন কমিশন, দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে, যার নাম্বার হচ্ছে 19, তারিখ হচ্ছে 7/10/2001। সেই মামলার মধ্যে শেখ হাসিনা সহ ডক্টর তৌফিক এলাহি চৌধুরী এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা সবাই আসামি ছিলেন। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা পরবর্তীকালে ক্ষমতায় আসার পরে তার অংশের এই মামলাটি, যার মূলত যেটুকুন ঘটনা ঘটেছিল সবটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি এই মামলা তার কাছ থেকে উনি প্রত্যাহার করা অর্থাৎ কোয়াশমেন্ট করে নিয়ে যান হাইকোর্ট থেকে। কিন্তু শুধুমাত্র ব্যালেন্স করার জন্য, কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি আরেকটি কাউন্টার মামলা করা হলো শুধু ব্যালেন্স করার জন্য। সেইটি আজ আমরা দীর্ঘ সময় আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বলার চেষ্টা বলেছি যে এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। এই কথাগুলো আমরা 4 শুনানির সময় বলেছি, বিভিন্ন সময় আমরা বলেছি। পরবর্তীকালে এই মামলার যখন সাক্ষী শুরু হয়, আপনারা জেনে থাকবেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ 2 জন সদস্য এসেছিল, তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, বরঞ্চ ওই 2 জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম
দর্শক, দীর্ঘ 17 বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া সহ 8 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। সেই বিষয়ে সর্বশেষ খবর দিচ্ছিলেন গণমাধ্যম কর্মীদের সামনে আইনজীবীরা। আমরা সরাসরি সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম। বুধবার পাকিস্তানে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। টুর্নামেন্টের হট ফেভারিট ভারত ও অস্ট্রেলিয়া, বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। রহমান পেয়ারের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি খুলে দেবে উত্তেজনার ডালি। রথী মহারথীদের দ্বৈরথ, চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার শপথ। শিরোপার দিকে এবার হাত বাড়াতে চায় টাইগাররা। রাঘব বোয়ালদের পেছনে ফেলে সেরাদের সেরা হতে পারবে তো ওরা? টুর্নামেন্টের এ গ্রুপে খেলবে বাংলা। শান্ত রিয়াদ মুশফিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, পাকিস্তান আর র্যাঙ্কিংয়ের সেরা ইন্ডিয়া। বি গ্রুপে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। পাকিস্তান 29 বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে। উদ্বোধনী ম্যাচে ওরা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। করাচিতে হবে খেলা। শুভ সূচনা করতে চায় রিজওয়ান বাবররা। বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম খেলা, প্রতিপক্ষ শক্তিশালী ইন্ডিয়া। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর 27 ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে টাইগারদের মোকাবিলা। বিশেষজ্ঞদের মতে আসরের হট ফেভারিট ভারত আর অস্ট্রেলিয়া। 2023 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওরা। ভারতকে হারিয়ে বিশ্ব সেরা হয়েছিল অস্ট্রেলিয়া। ওডিআই র্যাঙ্কিংয়ের 9 নম্বরে টাইগাররা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে 8 দলের টুর্নামেন্টের আউটসাইডার বাংলা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চান বাংলাদেশ দলের কাপ্তান। শান্ত বিশ্বাস করেন তার দলের সামর্থ্য ঘুচিয়ে দেবে সবার সাথে ব্যবধান। 2006 সালের পর বাংলাদেশের প্রথম আইসিসি ইভেন্ট, যেখানে তারা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই খেলবে। দলকে পথ দেখানোর দায়িত্ব থাকবে অভিজ্ঞ রিয়াদ আর মুশফিকুর রহিমের কাঁধে। রহমান পেয়ার, 71।